স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। বরাবরের মতো আজও দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে মেডিকেয়ার 2025 সালে, অর্থাৎ সামনের বছর মেডিকেয়ারে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সেই সংক্রান্ত আলোচনা আমরা করব, এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ক্যাশে যারা বাড়ি কিনতে চান সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, টেলিফোন করতে পারেন। এছাড়া টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। এছাড়া আমাদের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও করতে পারেন। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই যে বিষয়টি বলছিলাম, যে একদম শুরুর অংশে আমরা মেডিকেয়ার নিয়ে আলোচনা করব। 2025 সালে মেডিকেয়ারে নতুন কি থাকছে, কি ধরনের পরিবর্তন আসছে, একেবারে মেডিকেয়ারের আদ্যপান্ত আলোচনায় থাকবে। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে মেডিকেয়ার অ্যাডভাইজার শফি মাহমুদ। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। অপল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ টিভিএন 24 টিমকে এবং দর্শক যারা দেখছেন। জি শফি মাহমুদ, আমরা নতুন বছরে আসলে কি কি পরিবর্তন আসছে এই বিষয়গুলো আপনার কাছ থেকে ডিটেইলে জানার চেষ্টা করব। তবে শুরুটা করতে চাই আমি একদম একটা বেসিক প্রশ্ন দিয়ে, মেডিকেয়ার কাদের জন্য? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন অপল। আমি এর আগে টিভিএন 24 সম্ভবত 3টা বা 4টা প্রোগ্রাম করেছি, ওখানে মেডিকেয়ার বেসিক না অনেক আলাপ করেছি। আজকে যারা নতুন দর্শক আছেন তাদের জন্য বলছি, মেডিকেয়ার আমরা আসলে মেডিকেডের সাথে অনেক পরিচিত, মেডিকেয়ারটা আসলে আমরা অতটা পরিচিত না। মেডিকেয়ারটা হলো বেসিক্যালি কেয়ার, কাদের কেয়ার দরকার হয়? যারা বয়স হয়ে গেছে, যারা রিটায়ার করেছেন, সে বয়সটা হলো 65, অর্থাৎ যারা 65-র উপরে আছেন মেডিকেয়ারটা তাদের জন্য। কিছু ব্যতিক্রম আছে, যারা 65-র নিচে, তাদের যদি সার্টেন ডিসএবিলিটি থাকে তারাও মেডিকেয়ার পেয়ে থাকে। আচ্ছা, পরিবর্তনের বিষয় তো আসবে, তবে সুসংবাদ না দুঃসংবাদ, আপনার একটা অ্যাজাম্পশন একটু শুনবো। আমরা নির্বাচনের আগে আসলে শুনছিলাম যে ট্রাম্প প্রশাসন যদি আসে, সোশ্যাল সিকিউরিটি সহ পাবলিক বেনিফিট এবং নানাবিধ বিষয়ে এক ধরনের এফেক্ট পড়বে, এবং মেডিকেয়ার কাট করারও একটা বিষয় আসলে আলোচনায় বারবার উঠে আসছে। সেই বিষয়ে কিছু বলবেন কিনা? মানে আমাদের কমিউনিটি বিশেষ করে আতঙ্কিত হবার কি কোনো বিষয়? আমার মনে হয় না আতঙ্কিত হবার তেমন কোনো কারণ আছে, কারণ মেডিকেয়ার আমাদের কমিউনিটি যারা সবচেয়ে বেশি, যারা মেডিকেয়ার যাদের আছে, তারা দেখা যায় যে ওদের মেডিকেয়ারের সাথে একটা মেডিকেডও থাকে। সো মেডিকেডটা যখন থাকছে, অর্থাৎ স্টেট তাকে তার মেডিকেয়ারের যত কস্ট আছে বা ট্রিটমেন্টের যত কস্ট আছে সেটা তারা শেয়ার করে। স্টেট, আমার তো ধারণা এখনো ডেমোক্রেট, মনে হয় না স্টেট কোনো ফান্ড কাট করবে। সেক্ষেত্রে আমি আতঙ্কিত হবার কোনো কারণ দেখছি না আপাতত। জি, পরিবর্তনের কথা আমরা বলছিলাম, নতুন বছরে কি পরিবর্তন দিবেন, কি সংযোজন কিংবা কি বিয়োজন হতে যাচ্ছে? পরিবর্তনের কথা যদি আসে, মেডিকেয়ার পার্ট বি, আমরা সবাই জানি মেডিকেয়ার পার্ট এটা ফ্রি, যারা এই দেশে কাজ করেছেন 10 বছর 40 ক্রেডিট থাকে, ওটা ফ্রি থাকে। পার্ট বি যারা প্রিমিয়াম পে করেন, আমি আবার একটু পিছনে যাই, যাদের মেডিকেয়ার মেডিকেড দুটাই থাকে তাদের পার্ট বি প্রিমিয়াম দিতে হয় না, স্টেট ওটা পে করে থাকে। যাদের মেডিকেডটা নাই তাদের ক্ষেত্রে পার্ট বি একটা প্রিমিয়াম দিতে হয়, যেটা এই মুহূর্তে 2024 এ হচ্ছে 174.70, এটা 2025 এ হয়ে যাবে 185। ছোট্ট একটা পরিবর্তন। একটা বড় পরিবর্তন, আমরা যাদের এনরোল করি, আমরা যারা ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সে আছি, আমরা যারা এনরোল করি, মেডিকেড থাকলে বছরে যে কোনো সময় আমরা তাদের পরিবর্তন করতে পারতাম, সেই সুযোগ এখন আর থাকছে না, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া। সো যারা তাদের ইন্স্যুরেন্স ক্যারিয়ার চেঞ্জ করতে চান, এই যে এখন ওপেন এনরোলমেন্ট পিরিয়ড চলছে, এই সময় অর্থাৎ ডিসেম্বর 7 পর্যন্ত চলছে, আপনারা যদি স্যাটিসফাইড না থাকেন আপনার কারেন্ট ক্যারিয়ারে, আপনারা এখনই চেঞ্জ করতে পারেন। এটা বছর, আমরা আবার বলছি যে আগে আমরা বছরে যখন তখন করতে পারতাম, সেই সুযোগ আর থাকছে না। আপনাকে ডিসেম্বর 7 তারিখের মধ্যে 1 বছরের জন্য এটা চেঞ্জ করতে হবে। আরেকটা পরিবর্তন যেটা আবারও আসছে, যাদের মেডিকেড থাকে তারা ওই ইয়েগুলা পে করতে হয় না, যে প্রেসক্রিপশন ড্রাগস যেটা থাকে, ওই মেডিকেডটা কভার করে না সবকিছু। যাদের মেডিকেড নাই তাকে তো ড্রাগসের পয়সাটা দিতে হবে, একটা কো পেমেন্ট দিতে হয়। সেক্ষেত্রে একটা বড় চেঞ্জ আছে, আপনার ডিডাক্টেবল অ্যামাউন্ট যেটা ছিল ওটা 475 থেকে ওরা 495 করেছে। অ্যানুয়াল ডিডাক্টেবল যেটা, সেই জিনিসটা ওরা একটু চেঞ্জ করেছে। আরেকটা জিনিস যেটা করেছে ওরা, যে মেডিগ্যাপ যেটাকে বলে ড্রাগসের ক্ষেত্রে, ওই মেডিগ্যাপের আরেকটা নাম হচ্ছে ডোনাট হোল, ওই জিনিসটা তারা উঠিয়ে দিয়েছে। সো তাকে ওই জায়গাটায় আর কোনো পে করতে হবে না।
আচ্ছা, নতুন কোনো চিকিৎসা অথবা নতুন কোনো ড্রাগস, নতুন কোনো ওষুধ যদি আসে মিড অফ দ্য ইয়ার, সেটি কি আসলে মেডিকেয়ারের অন্তর্ভুক্ত হয় তখন? এটা ডিপেন্ড করে ড্রাগস কোম্পানিগুলোর উপর। ডেফিনেটলি ডাক্তার যদি প্রেসক্রাইব করে সেক্ষেত্রে। এখন আরেকটা বিষয় আছে যে সব ড্রাগস কিন্তু সব ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে না। সো আপনি যখন কোন একটা ক্যারিয়ার সাথে কভার করবেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে আমি এই ড্রাগস গুলো নেই, তুমি একটু মেক শিওর করো যে তোমার কোম্পানি গুলো কভার করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি করেছেন। তবে দেখা যায় যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা অল্টারনেট একটা ড্রাগস থাকে যে এটা কভার করছে না, এটার কাছাকাছি এই ড্রাগসটা আছে। আপনারা অবশ্যই আপনার প্রাইমারি ডাক্তারের সাথে কথা বলে নেবেন। যদি কোনো ড্রাগস আপনাদের চেঞ্জ করতে হয় বা নতুন কোনো ড্রাগস আপনি ইন্টারেস্টেড, আপনি এটা ডেফিনেটলি আপনার পিসিপির সাথে কথা বলবেন। অনেক সময় দেখা যায় যে মেডিকেয়ারের কথাই যদি বলি, যে মেডিকেয়ারের আন্ডারে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা তাদের পছন্দের যে চিকিৎসক কিংবা পছন্দের যে বিষয়গুলো সেটি হয়তো বা সেই ইন্স্যুরেন্সের অধীনে কভার করছে না, সেই ক্ষেত্রে তারা যদি মেডিকেয়ারের ইন্স্যুরেন্সটা বারবার চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে কি কোনো রকম কোনো সমস্যা কিংবা কোনো এফেক্ট পড়ে কিনা? আচ্ছা, এখানে আবার আমি আগের ইয়েতে চলে যাই। আপনি যখন মেডিকেট সহ আসবেন, মেডিকেয়ার চিকিৎসা ক্ষেত্রে HMO PPO দুটো শব্দ আছে। HMO হলো যে হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশন, মানে আপনার প্রাইমারি ডক্টর, তারা আপনার হেলথ মেইনটেইন করে। সো আপনি যখনই কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ইন নেটওয়ার্ক ডাক্তারের কাছে যেতে হবে, নেটওয়ার্কের বাইরে আপনি যেতে পারবেন না। PPO আরেকটা প্ল্যান আছে, সব ইন্স্যুরেন্স কোম্পানি PPO প্ল্যান আছে, প্রেফার্ড প্রোভাইডার অর্গানাইজেশন। এক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো ডাক্তারের কাছে যেতে পারবেন। সো পিপিওটা একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু আপনার যদি মেডিকেট থাকে আপনার কোনো চয়েস থাকবে না, আপনাকে HMO প্ল্যানে আপনাকে যেতে হবে, অর্থাৎ ইন নেটওয়ার্ক আপনাকে থাকতে হবে। এটা হসপিটাল হোক, ড্রাগস হোক, বা প্রাইমারি ডাক্তার হোক, বা স্পেশালিস্ট ডাক্তার হোক। এখানে আমি আরেকটা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট, অরিজিনাল মেডিকেয়ার বলে একটা কথা আছে। অরিজিনাল মেডিকেয়ার হলো যে আমি অরিজিনাল মেডিকেয়ার মানে পার্ট এ এবং পার্ট বি, যেটা সরকার, যেটা সোশ্যাল সিকিউরিটি আপনাকে দিয়ে থাকে। এটা হচ্ছে যে আপনি ওপেন, যে কোনো ডাক্তারের কাছে আপনি যখন ইচ্ছা যে কোনো হসপিটাল আপনি যাবেন, কোনো বাধ্যবাধকতা আপনার নাই। কিন্তু মনে রাখবেন, আপনি যখন এই অরিজিনাল মেডিকেয়ার থাকবেন, কোনো প্ল্যান আপনি নেবেন না, আপনাকে অনেক টাকা আপনার পকেট থেকে দিতে হবে। একটা ওরা আপনার 80% কভার করবে আপনার কস্টের, বাকি 20% রেসপন্সিবল আপনি নিজেই। আপনি যদি কোনো প্ল্যানের মধ্যে যান, সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা নিয়ে আর ভাবতে হচ্ছে না যে আমাকে 20% দিতে হবে আমার পকেট থেকে। আমরা একদম স্পষ্ট হয়েছি। AEP সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো। AEP-টা হলো যে অ্যানুয়াল এনরোলমেন্ট পিরিয়ড, অর্থাৎ এই সময়টাতে আপনি আপনার ইন্স্যুরেন্স ক্যারিয়ার চেঞ্জ করতে পারেন, আপনি অরিজিনাল মেডিকেয়ারে ব্যাক করতে পারেন, অথবা আপনি শুধু আপনার অরিজিনাল মেডিকেয়ার ছিল, আপনি একটা প্ল্যান পিক করতে পারেন। AEP-টা হলো যে যেটা শুরু হয় প্রত্যেক বছর অক্টোবর 15 থেকে ডিসেম্বর 7 পর্যন্ত চলে। আজকে নভেম্বরের 18 তারিখ, তার মানে আরো সপ্তাহ দুয়েক আছে আমাদের কাছে। কেউ যদি প্ল্যান চেঞ্জ করতে চান, এই AEP পিরিয়ডে আপনি এই সময়টাতে আপনাকে করতে হবে। আচ্ছা, অর্থাৎ সময় খুব কম আছে। আমি একটু টেলি হেলথ সেবা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আসছে বছরে কোনো পরিবর্তন আসছে কিনা, কিংবা এখন আসলে কি অবস্থা? টেলি হেলথে হলো যে আমি যেটা মনে হয়, আমি যতটুকু জানি যে এটাকে বলে যে আপনি ফোনে আপনার যে কোনো ধরনের আপনি জানেন যে ইমার্জেন্সি আপনি গেলে আপনাকে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয়। প্রাইমারি ডাক্তারের কাছে গেলে আপনাকে আপনার ইয়ে নিয়ে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, যেটা পাওয়াটা সাথে সাথে পাওয়াটা খুব কঠিন, সবাই আমরা জানি। টেলি হেলথটা হলো যে আপনি ওভার দ্য ফোনে তাদের পরামর্শ নেবেন এবং তারা প্রেসক্রিপশনও লিখতে পারে, আপনার ফার্মেসিতে তারা প্রেসক্রিপশন পাঠিয়ে দিবে। অনেক সময় ভিডিও কলেও তো হয়, অনেক সময় ভিডিও কল হয়, এবং এটা 24/7। আমার মনে হয় প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদের এই সার্ভিসটা থাকে 24/7। আপনি যখন ইচ্ছা আপনি ফোন করলেন, তারা আপনাকে পরামর্শ দিবে, তারা আপনার কথা শুনবে, এবং সেভাবে দরকার হলে তারা আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে। নতুন বছরে নানাবিধ পরিবর্তনের বিষয় আমরা জানলাম, ছোটখাটো অনেক পরিবর্তন আছে। নিবন্ধন প্রক্রিয়ায় কি কোনো পরিবর্তন আছে কিনা? সেই ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তনের কথা আমি এখন পর্যন্ত শুনি নাই। একটা বিষয় আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করবো শফি মাহমুদ। আমরা আজকে মেডিকেয়ার নিয়ে আলোচনা করছি, পরিবর্তন নিয়ে আলোচনা করছি, বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করছি। আমাদের কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য যদি আপনি স্পেশাল কিছু বলেন, যে আমাদের এই আলোচনা থেকে আসলে বাংলাদেশি কমিউনিটির লাভটা কোথায় হবে, তারা আসলে কিভাবে লাভবান হচ্ছেন এই আলোচনায়। সত্যি কথা যে আমার আজকের প্রেজেন্টেশনটা শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য। এখন আমাদের কমিউনিটি দিনে দিনে কিন্তু অনেক বড় হয়েছে, রাইট? এখানে অনেক মুরব্বী আছে যাদের বয়স 65 এর উপরে। সো তারা অনেকে কিন্তু জানে না, তারা আমাদের অনেকে একটা ধারণা যে মেডিকেয়ার পাইতে হলে আমাকে এদেশে 10 বছর কাজ করতে হবে, 40 ক্রেডিট লাগবে। জিনিসটা সত্য যে
বেসিক্যালি মেডিকেয়ার তাদেরকেই দেওয়া হয় যাদের এই দেশে 40 ওয়ার্কিং ক্রেডিট, মানে 1 বছরে 4টা ক্রেডিট, 10 বছরে 40 ক্রেডিট হয়। কিন্তু সিএমএস হলো যে যারা এগুলো সব কন্ট্রোল করে, সেন্টার ফর মেডিকেয়ার এন্ড মেডিকেড সার্ভিস, তারা অনেক বেশি রিল্যাক্টেন্ট নাও, তারা যারা কখনোই কাজ করেনি তাদেরকেও দিয়ে দেয়। অনেকে এটা জানেন না। যেমন আপনি যদি এদেশে ইভেন আপনি সিটিজেন হন, আপনি গ্রিন কার্ড অ্যাটলিস্ট 5 বছর টান আপনি দেশে আছেন, যেভাবে আপনি গ্রিন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক একইভাবে আপনি যদি 5 বছর থাকেন দেশে গ্রিন কার্ড সহ আপনি মেডিকেয়ার অ্যাপ্লাই করতে পারেন। মেডিকেয়ার অ্যাপ্লাই করলে তখন কি হবে, আপনাকে যেটা হবে যে একটা প্রিমিয়াম দিতে হবে, যেটা আপনি 10 বছর কাজ করেননি, আপনাকে পার্ট এ প্রিমিয়াম দিতে হবে যেটা প্রায় $500, পার্ট বি প্রিমিয়াম দিতে হবে যেটা প্রায় $185। এখন আপনি কি জিনিসটা অ্যাফোর্ড করতে পারবেন? ইটস লাইক $685। আপনি নিশ্চয়ই পারবেন না। তাহলে কে এই প্রিমিয়ামটা দিবে? এই প্রিমিয়ামটা দিবে আপনার মেডিকেড, অর্থাৎ আপনার স্টেট। আমি আবার বলছি, মেডিকেয়ারটা কন্ট্রোল করে ফেডারেল গভর্নমেন্ট, সোশ্যাল সিকিউরিটি, এটাকে বলে সিএমএস, ওটা কন্ট্রোল করে। মেডিকেড কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। সো স্টেট বলছে যে দিস পারসন ইজ মাই রেসিডেন্স, আই এম গোনা বি রেসপন্সিবল ফর হিজ ট্রিটমেন্ট, সো আই উইল পে ইউ প্রিমিয়াম ইফ ইউ ক্যান নট অ্যাফোর্ড টু পে। সেক্ষেত্রে আপনার বয়স যদি অ্যাটলিস্ট 65 হয় এবং আপনি যদি টানা গ্রিন কার্ড সহ 5 বছর এই দেশে থাকেন, আপনি মেডিকেয়ারের জন্য আপনি আপিল করতে পারবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা দিয়ে দেয়। একবার হয়তো তারা না করলো, আপনি 2 মাস পর আবার চাইলেন, সেক্ষেত্রে তারা দিয়ে দিবে। এখন আমি প্রিমিয়াম পেমেন্টের কথাটা বললাম, প্রিমিয়াম পেমেন্টটা কি অটোমেটিক তারা দিয়ে দিবে? তারা দিবে না অটোমেটিক, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? প্রত্যেক কাউন্টিতে এমএসপি বলে একটা কথা আছে, মেডিকেড যারা এইচআর, হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন, ওদের যে অফিসটা, ওই অফিসে এমএসপি অর্থাৎ মেডিকেয়ার সেভিংস প্রোগ্রাম, আমি আবার বলছি জোর দিয়ে, এমএসপি আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। এমএসপিটা যদি অ্যাপ্রুভ হয় আপনার জন্য, সেক্ষেত্রে স্টেট আপনাকে আপনার হয়ে ওরা প্রিমিয়ামটা দিয়ে দিবে, অর্থাৎ ইউ আর রেসপন্সিবল ফর নাথিং। আচ্ছা, স্ট্যাটাসটা আসলে কি হওয়া প্রয়োজন? সিটিজেন কিংবা গ্রিন কার্ড? অন্য কোনো সিটিজেন অথবা গ্রিন কার্ড, দুটোর একটা হতেই হবে আপনাকে। অন্য কোনো স্ট্যাটাসে মেডিকেয়ার কভার করছে না। মেডিকেয়ার যারা সাধারণত নেন, আমরা প্রথম আপনার কথায় ধারণা পেলাম তারা সবাই 65 বছরের উপরে। সেই ক্ষেত্রে তারা যেহেতু একটু বেশি প্রবীণ কিংবা একটু বয়োবৃদ্ধ, প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে অনেকেই হয়তো সেটা খুব একটা বোঝেন না, সেটা মাথায় রেখে আসলে কি করা হয়? আমার মনে হয় না এখানে প্রযুক্তির কিছু আছে। আপনি যদি অ্যাপ্লিকেশনের প্রযুক্তির কথা বলেন, যে হ্যাঁ আপনি মেডিকেল 3 ভাবে অ্যাপ্লাই করতে পারেন। আমি অ্যাপ্লাইয়ের কথা বলছি না, আমি হয়তো আমার পছন্দের ডাক্তার, আমার পছন্দের ড্রাগস, আরো অনেক বিষয় হয়তো থাকে যেটা আমাকে হয়তো তাদের ওয়েবসাইটে যেয়ে বের করে নিতে হচ্ছে, যে আমি কোন ডাক্তারের কাছে যাব, কখন যাব, কিংবা কি ধরনের ওষুধ নিব, সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে কি করা হচ্ছে? প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা ওয়েবসাইট থাকে, ওখানে তাদের নেটওয়ার্কের ডাক্তার একটা লিস্ট থাকে। ওরা হয়তো আপনাকে একটা বুকলেট দিয়ে দিবে যে এই ডাক্তারগুলো, আমার মোটা বুকলেট, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সাধারণত কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এখন দেয় না, তারা তাদেরকে ইয়ে করে যে তুমি আমাদের ওয়েবসাইটে যাও, খুব ইজি একটা ওয়েবসাইট। তারা যদি করতে না পারে, আপনি তাদের মেম্বার সার্ভিসকে ফোন করে আপনি জিনিসটা নিতে পারেন। জিনিসগুলো খুব ইজি, খুব কঠিন কিছু না। মেডিকেয়ারের জন্য আসলে বাড়তি যে সুযোগ সুবিধাগুলো, সেটা আরেকবার একটু ইন্ডিকেট করবেন কিনা? মানে আমি আমার ইন্স্যুরেন্স থেকে তো এক ধরনের সেবা পাচ্ছি, আমার যদি মেডিকেয়ার থাকে তাহলে আমি বাড়তি আরো কি কি পাবো? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন, কারণ সবাই বলে, আমাকে অনেকে বলে যে আমার তো মেডিকেড আছে, আমাকে সব কভার করছে, আমি কেন মেডিকেয়ার নেব? এটা আসলে মেডিকেড যদি আপনার থাকে, ওরা আপনাকে বেসিক জিনিসগুলো কভার করছে। হ্যাঁ, আপনি হসপিটাল গেলে ওরা কভার করছে, আপনি ডেন্টিস্টের কাছে যান, আপনার ক্লিনিং এবং ফিলিং ছাড়া কোনো কিছু করবে না তারা। আপনার যদি মেডিকেল এবং মেডিকেল দুটাই থাকে, আপনার ডেন্টাল এভরিথিং তারা কভার করবে। তারা আপনাকে আই গ্লাসের জন্য একটা অ্যালাউন্স দিবে, তারা আপনাকে ডক্টরস অফিসে যাওয়ার জন্য আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিবে। প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি ওটিসি কার্ড থাকে, ওটিসি কার্ড মানে ওভার দ্য কাউন্টার কার্ড থাকে। ওভার দ্য কাউন্টারে আপনি ওই কার্ড দিয়ে আপনি বাজার করতে পারবেন, আপনি ইউটিলিটি বিল পে করতে পারবেন। সাপোজ আমি যে কোম্পানিতে কাজ করি, আমি হেলথ ফার্স্টে কাজ করি, আমার কোম্পানি যাতে মেডিকেল দুটোই থাকে, তাদের 3 মাসে ওরা $575, হুইচ ইজ মাসে প্রায় $191 দিচ্ছে। এই টাকা দিয়ে আপনি আপনার ইউটিলিটি বিল দিতে পারছেন, এই টাকা দিয়ে আপনি বাজার করতে পারছেন, এই টাকা দিয়ে আপনি ওভার দ্য কাউন্টার মেডিকেশন কিনতে পারছেন, আপনি আপনার হেলথি আইটেমগুলো কিনতে পারছেন। যেমন আপনি একটা জিম, কি বলে এটাকে, যে একটা
জিম ইনস্ট্রুমেন্ট কিনতে চান আপনি সেটা কিনতে পারেন, আপনি হিয়ারিং এইড কিনতে চান আপনি সেটা কিনতে পারছেন। এছাড়া তারা আপনাকে জিম মেম্বারশিপ দিচ্ছে, প্রায় প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ফ্রি জিম মেম্বারশিপ দিচ্ছে, আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড ইমার্জেন্সি ট্রিটমেন্ট মানে আপনি ভ্যাকেশনে গেলেন, বাংলাদেশে যান, ইউরোপে যান, যেখানে যান, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি অবশ্যই আপনাকে হসপিটাল যেতে হবে, ওখানে গিয়ে আপনাকে পকেট থেকে অনেক টাকা দিতে হবে। আমি আমার একজন বড় ভাইয়ের কথা জানি, থাইল্যান্ডে উনি ভ্যাকেশনে গেছেন, ওখানে হার্ট অ্যাটাক করে, তাকে ডক্টর হসপিটাল যেতে হয়, সার্জারি করতে হয়। হি পেড লাইক $150,000 ফ্রম হিজ পকেট। সো আপনার যদি মেডিকেয়ারটা থাকে, মানে কোন একটা মেডিকেয়ারের সাথে যদি আপনার কোন একটা প্ল্যান থাকে, ওরা এই খরচগুলো কভার করছে আপনার জন্য। আচ্ছা, এটা অনেক বড় বেনিফিট যেটা আমরা অনেকে জানি না। জি, একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম শামীম। আমার একটা প্রশ্ন হয়েছে, কোন লোকের নামে যদি বাড়ি থাকে সে কি হোম কেয়ারটা পাবে কিনা, যেহেতু এটা মেডিকেয়ারের আন্ডারে, তো উনি পাবে কিনা, উনি এখন অসুস্থ, এটাই আমার কোশ্চেন। আচ্ছা, আপনার জানাটা একটু ভুল আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মেডিকেয়ারের সাথে বাড়ি থাকা না থাকার কোনো সম্পর্ক নাই। মেডিকেয়ার হলো যে আপনি 65 এন্ড ওভার অথবা আপনার একটা ডিসেবিলিটি আছে, আপনি মেডিকেয়ার অ্যাপ্লাই করতে পারেন এবং পাবেন। এটার সাথে বাড়ি থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ইনকাম রেঞ্জের কোনো সম্পর্ক, ইনকাম রেঞ্জের কোনো সম্পর্ক, এটা সবার জন্য। জি। সো আপনি যদি মেডিকেট থাকে তখন তারা আপনাকে প্রশ্ন করতে পারে। আপনার যদি মেডিকেট থাকে, মেডিকেট আপনাকে, আপনি বাড়িটা কিনেছেন, বাড়িটার ইকুইটি কত, আপনার বাড়িটাতে আপনি কত টাকা রেন্ট পাচ্ছেন বা বাড়িতে কি, ওইটা তাদের প্রশ্ন। এবং আমি আরেকটা জিনিস বলছি, আমি হোম কেয়ার করি না, হোম কেয়ারটা আমার জায়গা না, ওটা আমি বলতে পারবো না। এটা আপনাকে সরাসরি আপনার হোম কেয়ার এজেন্সির সাথে আপনাকে কথা বলতে হবে। আমি শুধু মেডিকেয়ার করি, এর সাথে মেডিকেট করি। তো আপনাকে খুব ভালো হয় আপনি যদি ওই আপনার হোম কেয়ার এজেন্সির সাথে কথা বলেন। ধন্যবাদ। নতুন বছরে কিংবা নতুন অর্থ বছরে বাজেটে কোনো পরিবর্তন আসছে কিনা মেডিকেয়ারে? এই প্রশ্নটা আসলে আমার জানা নেই, কারণ ইটস টু আর্লি টু সে, এবং এটা একটা মানে অনেক বড় মাপের একটা প্রশ্ন, যেটা আমাদের সাথে খুব একটা সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কিন্তু ওরা কিন্তু বাজেট দিয়ে দিয়েছে, মেডিকেয়ারে আপনাকে পার্ট বি জন্য এই প্রিমিয়াম দিতে হবে। সো এটার সাথে আমার মনে হয় এখন আপনি বলতে পারেন যে ওরা কাট করবে কিনা, আমি আবার বলছি যে মনে হচ্ছে না যে এই ক্ষেত্রে কাট করতে পারে তারা খুব একটা কিছু। জি, এই সেক্টরে আসলে লোকবল পর্যাপ্ত কিনা, আমাদের কমিউনিটির কথা বলি কিংবা অল ওভার আসলে সবকিছুর জন্যই বলি? প্রশ্নটা আমরা নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন যে পাবলিক সার্ভিস গুলো রয়েছে সেখান থেকে আমরা মাঝে মাঝেই হচ্ছে যে অভিযোগ পাই যে লোকবল সংকটের কারণে আসলে অনেক জায়গায় সেবা হয়তো কিছুটা বিঘ্নিত হয়। এই ক্ষেত্রে আসলে লোকবল কেমন? আপনি যখন মেডিকেয়ারকে মানে সোশ্যাল সিকিউরিটিকে ফোন দিবেন, আপনাকে বুঝতে হবে যে আপনি কখন কল দিচ্ছেন। এখন সবচেয়ে বিজি টাইম তাদের জন্য, এবং আগামী 3 মাস এরকম বিজি টাইম থাকবে, কারণ এইপি শেষ হয়ে গেলে ওইপি শুরু হবে। ওইপি হলো যে ওপেন এনরোলমেন্ট পিরিয়ড, ওই সময়টা জানুয়ারি 1 থেকে মার্চ 31 সবাই এসে নতুন করে মেডিকেয়ার চাবে, এবং তারা প্রচন্ড বিজি, এবং তারা বলে দেয় যে আমাদের স্টাফ লিমিটেড। দেখা যায় 1.5, 2, 3 ঘন্টা বসে থাকতে হয় আপনি ফোন করার জন্য। এখানে একটা ট্রিকি ব্যাপার আছে, আপনি যদি তারা ওদের অফিস ওপেন করে 7 o'clock ইন দ্য মর্নিং, আপনি 7 o'clock কল করেন, 5 মিনিটসে তারা ফোনটা পিক করবে। জি, এই ট্রিকটা মনে হয় যে খুব বেশি কাজে লাগে। এটা আমি আমার মেম্বারদের যারা মেডিকেয়ার চায় আমি তাদের বলি। আমি আরেকটু এখানে একটু বলে দিচ্ছি যে যারা আপনারা মনে করেন যে আপনার মেডিকেয়ারের জন্য কোয়ালিফাই করছেন, ওই যে আমি যে ক্রাইটেরিয়া বললাম যে অ্যাটলিস্ট 5 বছর এই দেশে আছেন গ্রিন কার্ড সহ, আপনারা 3টা ভাবে অ্যাপ্লাই করতে পারেন মেডিকেয়ার। আপনারা এই সামনে ওপেন এনরোলমেন্ট পিরিয়ড আছে, ওই সময়টাতে সবচেয়ে বেশি মানুষ অ্যাপ্লাই করে এবং তার অ্যাপ্লিকেশন নেয়। 3টা ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন মেডিকেয়ারের জন্য। সরাসরি ওদের অফিসে যেতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করে না, ওরা বলে দেয় যে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাকে অনলাইনে করতে হবে। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি অনলাইনে ওদেরকে অ্যাপয়েন্টমেন্টটা নেন, ওদেরকে মেডিকেল অ্যাপ্লিকেশনটা করেন। সেই সাথে আপনি ফোন করতে পারেন যে আমি ট্রিক্সটা বললাম, 7টা থেকে সকাল 7টা থেকে 8টার মধ্যে করেন, ওয়ার্ক ডেতে, মানডে টু ফ্রাইডে, হলিডে ছাড়া। ওই সময় ওরা খুব তাড়াতাড়ি ফোনটা পিক করবে এবং তারা রিল্যাক্স থাকে, মাত্র কাজ শুরু করলো, টায়ার্ড থাকে না, তারা আপনার কথাগুলো শুনবে, তারা আপনার অ্যাপ্লিকেশনটা নেবে। জি, শফি মাহমুদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের দর্শকদের জন্য শেষ মুহূর্তে কোনো তথ্য যোগ করতে চান কিনা? আমি বাঙালি, আপনাদের ভাষায় কথা বলি, আমি সিলেটি ভাষায় কথা বলি। যদি আপনারা কেউ সিলেটি হন, আমি জানি কমিউনিটিতে অনেক সিলেটি আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
মেডিকেয়ার সংক্রান্ত যে কোনো প্রশ্ন নিয়ে আমাকে আপনি পৌঁছতে পারেন শাফি 917-623-7245। আমি আবার বলছি 917-623-7245। ওপেন অ্যানুয়াল এনরোলমেন্ট পিরিয়ড প্রায় শেষ। যদি আপনারা প্ল্যান চেঞ্জ করতে চান, আমি হেলথ ফার্স্টে আছি, যে কোনো বিষয়ে আমি আপনাদের সহযোগিতা করব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, দর্শক, বিরতির পরে আমরা আমাদের আলোচনার যে দ্বিতীয় অংশ সেটা নিয়ে ফেরত আসবো। কোথাও যাবেন না, টিভেন 24 এর সঙ্গেই থাকুন। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। একদম আলোচনার শুরুতেই বলেছিলাম যে আমাদের দ্বিতীয় অংশে আমরা ক্যাশে বাড়ি কেনার বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনারা কোনো কিছু জানতে চান অথবা কোনো মতামত দিতে চান, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন বেটার হোমস রিয়েলটির সিইও আসিফ এ চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন ভিউয়ার্স। জি, আমরা বাড়ি কেনা বেচা অথবা ভাড়া এইরকম নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করব। তবে যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় যে যারা নগদে বাড়ি কিনতে চান তারা আসলে কি করবেন, আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করব। নগদে বাড়ি কেনার সুবিধা আসলে কি কি? নগদে বাড়ি কেনার সুবিধাটা হলো যে আপনি মার্কেট ভ্যালু থেকে আপনার অনেকাংশে আপনি কিনতে পারতেছেন, যেটা কিছুটা কমে কিনতে পারছেন। কিছুটা না, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কমে। এগুলো সাধারণত ফোরক্লোজার থাকে বা ব্যাংক রিপোজিট থাকে, এই ধরনের বাড়িগুলো থাকে। ডিস্ট্রেস হোম যেগুলো মার্কেট চলে এসেছে, যারা অনেক ল্যান্ডলর্ড যেটা পে করতে পারে না। শুধু বাড়ির ক্ষেত্রে না, দেখা যাচ্ছে কমার্শিয়াল বিল্ডিং, মিক্সড কমার্শিয়াল বিল্ডিং, যেগুলো নর্মালি কিনতে গেলে একটা ফুল অ্যামাউন্ট প্রাইস দিয়ে নিতে হয়, মার্কেট ভ্যালু দিয়ে নিতে। মার্কেট ভ্যালু থেকে যেটা মনে করেন $1 মিলিয়ন প্রপার্টি, সেটা হয়তো আপনি 600,000 পেয়ে যাচ্ছেন। তো ওই যে একটা রেশিও, একটা মার্জিন থাকে, অলমোস্ট কমে আসছে, সেটা অন্য কোথাও অ্যাভেলেবল না। এবং এইটা এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবল আছে উইদিন 5 বরো। আপনি চাইলে খোঁজখবর নিলে বা অভিজ্ঞ রিয়েলটর যারা এই লাইনে কাজ করেন, যাদের এই সম্বন্ধে আইডিয়া আছে, তারা বলতে পারবে, আপনারা হেল্প নিতে পারেন। আমাদের অনেকেই হাতে টাকা পয়সা আছে, কিন্তু কি করবেন, কিভাবে করবেন, কোথায় যাবেন বুঝতে পারতেছেন না। তো টাকা গুলো ব্যাংকে তো অফকোর্স আছে, যাদের নাই তারা আপনারা নিয়ে আসতে পারেন, যেভাবে লিগাল পদ্ধতি, অফকোর্স লিগাল পদ্ধতি নিয়ে আসবেন। এবং 3 মাস ব্যাংকে রাখার পরে আপনি একাও যদি কিনতে চান একাও কিনতে পারবেন। আবার যদি আপনি একটা গ্রুপ হিসাবে নিতে চান বা এলএলসি করে কর্পোরেশন হিসাবে 3-4 জন মিলেও আপনারা নিতে পারবেন, পার্টনারশিপ হিসাবে নিতে পারবেন। এবং বছরে আপনি 2-3টা যদি ট্রানজাকশন করতে পারেন, তো মনে করেন বেশ ভালোই রিটার্ন আসে। এই যে মানে মার্কেট প্রাইসের থেকে বেশ খানিকটা কম প্রাইসে কেনা যায়, আমরা সুবিধার বিষয়গুলো জানলাম। এটা কি কোনো অসুবিধা কিংবা অন্য কোনো অব্লিগেশন আছে কিনা? অসুবিধার দিকটা চাইলে আপনি একজন অ্যাটর্নি নেবেন, একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট নেবেন, যে আপনাকে টপ টু বটম প্রপার্টি সম্বন্ধে আপনাকে জানাবে এটার ভিতরে কি আছে, ভায়োলেশন আছে কিনা, টেনেন্ট ইস্যু আছে কিনা, যারা পেইং দিচ্ছে কিনা। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেনেন্টরা নন পেইং টেনেন্ট, তো ওদেরকে কোর্টে নিয়ে যেতে হবে। প্রসেসটা 6 থেকে 7 মাস, 8 মাস, বছরখানেক লেগে যায়। সেই ধরনের মানে আপনি ইন দ্য মিন টাইম আপনার যেগুলো বিলস যেগুলো আছে, ইউটিলিটি বিল, গ্যাস বিল, অনেক সময় দেখা যায় যে নন পেইং টেনেন্ট না করায় গ্যাস লাইন কেটে দিয়ে যাচ্ছে। তো ওইগুলো আপনার সম্বন্ধে আপনার জানতে হবে। আপনার অভিজ্ঞ রিয়েলেটর যদি থাকেন, একজন যারা আপনাকে হেল্প করবেন, দে নোজ অ্যাবাউট এগুলোর ভিতরে কি আছে, সেইগুলো সম্বন্ধে যদি খেয়াল রাখেন। একটা প্রপার্টি আপনি যদি নেন, ইউজুয়ালি যদি কোনো ডিস্ট্রেস প্রপার্টি নেন, ঝামেলা সহ যদি একটা প্রপার্টি নেন, যেমন টেনেন্ট আছে ভিতরে, আপনি ভিতরের অ্যাক্সেস নাই বা রেনোভেশন লাগবে, তো এই ধরনের প্রপার্টি 1 থেকে 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে আপনার পজিশনে আসা পর্যন্ত। তো এইগুলা সবসময় যে হয় এটা না, কোনো দেখা যাচ্ছে যে সাথে সাথেই খালি হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে। বা টেনেন্টরা অনেক সময় যারা এই প্রপার্টিটাতে আছে, ওরা কিছু টাকা দিলেই ওরা মুভ হয়ে যাচ্ছে, তো ওরাও ঝামেলা করে না। সো ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস।
আপনি কিন্তু অনেক সময় মানে রানিং যারা হাউস ওনার আছেন তারাও কিন্তু অভিযোগ করেন যে টেনেন্টরা ঝামেলা করছে কিংবা যেতে চাচ্ছে না। এটা একটা মেজর একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। আমি টিবিএন এবং টিবিএন এর দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা ভেরি কেয়ারফুল, আপনি কাকে রেন্ট দিচ্ছেন, আপনারা হোমওয়ার্ক করে দিবেন। হোমওয়ার্ক বলতে ক্রেডিট চেক করবেন, তাদের জব দেখবেন, প্রিভিয়াস ওনারের সাথে আপনারা কথা বলবেন যে এই ধরনের কোনো ভায়োলেশন আছে কিনা। ভায়োলেশনটা বলতে যারা নন পেইং টেনার এরা কিন্তু এটা একটা কিন্তু ওদের ক্রমাগত এরা করে থাকে। আর যারা ভালো টেনেন্ট এরা কিন্তু তাদের অন টাইম দিয়ে যায়, ক্রেডিট নষ্ট করতে চায় না। আপনি একটু চেক করে নেবেন কারোর বিরুদ্ধে কোনো লিন আছে কিনা, কোনো ধরনের কোনো প্রায়র হিস্ট্রি আছে কিনা, মেক শিওর হয়ে আপনি আপনি দিবেন। শুধু প্রথম দেখাতেই আপনি ভালো লেগে গেল আপনি দিয়ে দিলেন, শেষে আবার দেখা গেলো 3 মাস পরে টেনেন্ট দিচ্ছেন না, ওই হিসাবে আপনি নিয়েন না। এবং ডু নট ডিসক্রিমিনেট। অনেকে আমরা বলে থাকি যে ও স্প্যানিশ দিব কিনা, কালা দিব কিনা, বা যেটা আমাদের কমিউনিটির মধ্যে একটা ধরনের একটা ভাব আছে, ওকে করবেন না। কারণ আমাদের দেশের মানুষরাও কিন্তু এই সুযোগটা মিস ইউজ করতেছে। আমাদের দেশের মানুষরাই কিন্তু বাঙালিদেরকেই কিন্তু এই ধরনের ঝামেলার মধ্যে পড়ে যেতে হচ্ছে। তো অনেকের লাইফ সেভিং নিয়ে একটা বাড়ি কেনেন, বাড়ি কেনার পরে দেখা যাচ্ছে যে উনি রেন্ট পাচ্ছেন না, যেটা দিয়ে ওনার যে মর্গেজ দেওয়ার কথা ছিল, তো উনি বিহাইন্ডে পড়ে যাচ্ছেন 6 মাস, 3 মাস, 6 মাস। একটা প্রবলেম, আননেসেসারি একটা প্রবলেম একটা ফ্যামিলির উপরে চলে আসতেছে। সো একটা স্ট্রেস চলে আসতেছে। তো যারাই বাড়ি কিনবেন, বাড়ি কেনার পরে যদি মাল্টি ফ্যামিলি আপনারা কিনেন, মেক শিওর যে আপনারা হোমওয়ার্কটা করে তারপরে আপনারা ভাড়া দিবেন। তারপরে গভর্নমেন্ট ব্যাকড অনেক ধরনের প্রোগ্রাম আছে, যদি গভর্নমেন্ট সার্টিফিকেট জেলা, যদি সিটি স্টেটের কোনো ভাউচার যদি পেয়ে থাকেন আপনারা নিতে পারেন। কারণ এটা গ্যারান্টিড ইনকাম, মাসের শেষে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। জি, ভাড়াটিয়ারা যদি আসলে এরকম কোনো সমস্যা করে, সেই ক্ষেত্রে আসলে বাড়িওয়ালারা লিগ্যাল যে স্টেপটা নিতে পারে, ফার্স্ট টাইম আসলে কি করবেন তারা? ফার্স্ট স্টেপটা কি হবে? সাথেই আপনারা একজন উকিল নেবেন। এবং আমি মনে করি আপনি প্রথমেই যখন আপনি ভাড়া দিবেন, একজন লয়ারের মাধ্যমে একটা লিজ এগ্রিমেন্ট করিয়ে নেবেন। কিছু টাকা হয়তো আপনার খরচ হবে, 500 থেকে 1000 টাকা খরচ হবে। যখনই লিগাল বাইন্ডিং স্টার থাকবে, এগ্রিমেন্টটা থাকবে, তখন আপনার কন্ট্রাক্টটা 1 বছরের হোক আর 2 বছরের হোক, সেটা একটু শক্ত থাকবে। বারবল লিজ আর আমাদের স্ট্যান্ডার্ড লিজের মধ্যে অনেক তফাৎ আছে। যদি আপনি একজন লয়ার নিয়ে লয়ারের মাধ্যমে যদি সেই লিস্টটা সাইন করান, তখন জিনিসটার গুরুত্ব বাড়ে। যে টেনেন্টটা আপনার কাছে আসবে, সেও একটু খেয়াল রাখবে যে এটার কনসিকুয়েন্সেস কি হইতে পারে। তো আমার মনে হয় সবারই এই দিকে একটু নজর দেওয়া উচিত। জি, বর্তমানে যেহেতু আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনি, বর্তমানে এই ধরনের সমস্যা বিশেষ করে আমাদের কমিউনিটিতে কি ধরনের আকার, মানে কিরকম আকার? এটা ক্রাইসিস আকারে দেখা দিয়েছে, স্পেশালি প্যান্ডামিকের পর থেকে। প্যান্ডামিক থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউশন চলতেছে। তো এটার একমাত্র পথ হলো লেজিসলেশনের মাধ্যমে। আমি টিভিএন নিউজ আউটলেট, যারা এখানে অনেক পলিটিশিয়ান আসেন, আপনারা তুলে ধরবেন। আমরা যারা রিয়েল এস্টেট আছি, আমাদের কমিউনিটি যারা বিজ্ঞ লিডার আছেন এবং কমিউনিটির পলিটিশিয়ান যারা আছেন, যারা মেইন স্ট্রিমে যোগাযোগ রাখতেছেন আমাদের কংগ্রেসম্যান সিনেটার সাথে, এই জিনিসটা তুলে ধরা উচিত। আমি জানি এটা বিগ ইস্যু, বাট নানাদারলেস আমি মনে করি ইটস অ্যাবাউট টাইম টু অ্যাড্রেস ইট। আমেরিকার অন্যান্য স্টেটে এই ধরনের ল আছে, সাউথে স্পেশালি আছে। 1 মাস আপনি 2 মাস ভাড়া না দিলে আপনার শেরিফ আসবে, কোর্ট থেকে অর্ডার আসবে যে আপনার ভেকেট করার। তো সেই ধরনের জিনিসটা আমরা চাচ্ছি যে আমরা অ্যাজ এ মাইনরিটি, আমরা তো গ্রোয়িং কমিউনিটি, আমাদের যদি উঠারই সুযোগ না থাকে তাহলে আমরা কোথায় যাব? তো এই মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য, ল্যান্ডলর্ডদের প্রোটেক্ট করার জন্য একটা রুলস আসা উচিত, একটা চেঞ্জ আসা উচিত। জি, আমরা বাড়িওয়ালার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখলাম, একটু ভাড়াটিয়ার বিষয়ে আসি। ভাড়াটিয়ারও তো নানান ধরনের সংকটের মুখোমুখি হয় বাড়িওয়ালার পক্ষ থেকে, সেই ক্ষেত্রে আসলে ভাড়াটিয়ারা কি করতে পারেন? ভাড়াটিয়ারা তো যদি কোনো ডিস্ট্রেসে থাকেন, নিউ ইয়র্ক সিটির বা স্টেটের অনেক ধরনের হেল্পলাইন আছে, আপনারা হেল্পলাইন নিতে পারেন। আপনাদের আগে যেগুলো হতো আমরা জানতাম না, বাট এখন তো ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের আউটলেট আছে, হেল্প সেন্টার আছে। আপনি কল দেন, 311 কল দেন,
যদি আপনি ডিস্ট্রেসে থাকেন, মেডিকেল হোক আর ফ্যামিলিগত হোক আর ফাইন্যান্সিয়াল হোক, অনেক ধরনের হেল্প আপনাকে সিটি আপনাকে দিতে পারে, সেগুলোর আপনি সুযোগ নিতে পারেন। ইনস্টেড অফ আপনি যার বাসায় থাকলেন তাকে তাকে বিপদে না ফেলে আপনি আপনার লিগ্যালভাবে আপনি হেল্প নিতে পারেন। জি, নিশ্চয়ই। আমরা আবারও মূল আলোচনায় ফিরতে চাই। আমরা ক্যাশে বাড়ি কেনার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। ক্যাশে বাড়ি কেনার সময় আসলে যে প্রপার্টিটা কেনা হচ্ছে, শুধুমাত্র বাড়ি না, যে প্রপার্টিটা কেনা হচ্ছে সেটার যে দাম কিংবা সেটার যে মূল্য, সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়? সেটা আপনারা কোর্ট অকশন হয়ে থাকে, প্রত্যেক মাসে আপনার অকশন হয়ে থাকে। শুধু এইখানে না, প্রত্যেকটা মেজর শহরেই আপনার অকশন আছে। আপনি যেখানে থাকবেন, নিউ ইয়র্ক স্টেটে, ইভেন বাফেলো থাকেন, বিংহামটনে থাকেন বা আলবেনিতে থাকেন, ওইখানেও অকশন হয়ে থাকে, যেখানে আপনি যদি আপনার ক্যাশ টাকা হাতে থাকে আপনি নিজে যাইতে পারেন। যাওয়ার আগে আপনি একটু সার্চ করে নেবেন কোন এরিয়াতে আপনি বাড়ি কিনবেন, কোনটা অ্যাভেলেবল আছে, সেই অনুসারে আপনি আগাবেন আপনার বাজেট অনুসারে। তো অনেকেই এখানে যারা অকশনে যান, এরা প্রিপারেশন নিয়েই যান, কারণ এরা অনেক দিন ধরে করতেছে। আর যদি আপনি নতুন হন, যে আপনি কিনবেন, তাইলে আপনি একজন রিয়েল এস্টেট, যারা আমরা এই লাইনে আছি, আপনি হেল্প নিতে পারেন। কিনতে হবে বলে তো কথা নাই, আপনি যেতে পারেন, আপনি বুঝতে পারেন। অনেক সময় যারা ব্যবসায়ী আছে তারা অকশন থেকে কিনে নিয়ে আসেন, আইনা আসার পরে তখন কিছু প্রাইস আপ করে ওনারা বিক্রি করেন, সেকেন্ডারি মার্কেটে ওনারা বিক্রি করেন। সেগুলোও অপশন আছে, সেগুলো থেকেও প্রফিট আসবে। হয়তো সাবস্টান্সিয়াল হবে না, বাট দেয়ার ইজ নানাদারলেস আপনার প্রফিট আসবে। যারা বছরে 200-300 হাজার কামাতে চান, আই থিঙ্ক ইটস আইডিয়াল ওয়ে। ক্যাশে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে সেটার আইনি মালিকানা, সেটি আসলে কিভাবে নিশ্চিত হওয়া যাবে? আপনি যখন দুজনের, ব্যাংকেরও লয়ার থাকবে এবং আপনার লয়ার থাকবে, সেইগুলা টাইটেল বলেন, ডিড বলেন, যখন আপনার ট্রান্সফার হয়ে আসবে তখন আপনার নাম লেখা থাকবে বা আপনার কর্পোরেশনের নাম থাকবে, এবিসি কর্পোরেশন। যখন এটা দেখবেন যে আপনার নামে ট্রান্সফার হয়ে আসে, তখনই আপনি মালিক। তখনই এটাকে আপনি যেভাবে চান, টেনেন্ট যদি থাকে টেনেন্টকে আপনি আউট করতে পারেন, টেনেন্টকে রাখতে পারেন। আপনি যদি আবার রিসেল করতে চান মার্কেট ভ্যালু দিয়ে, আপনি মার্কেটে দিতে পারেন। এই ধরনের প্রপার্টিটার বেনিফিটটা হলো, যাকে আগেই বলছি যে এটা 30% অফ থাকে, 40% অফ, একটা প্রফিট মার্জিন। যারা বিজনেস করতে চান বা ওয়েলথ অ্যাকুমুলেট করতে চান, আর তাদের জন্য ভেরি আইডিয়াল। জি, এটা ট্যাক্স কিভাবে নির্ধারণ করা হয়? ট্যাক্স নর্মাল ট্যাক্সই থাকে, যে সিটির যে ট্যাক্স আছে, বা যখন আপনি বিক্রি করবেন তখন তো গেইন ট্যাক্স আপনার দিতে হবে। এটা সবার ক্ষেত্রেই সমান। গেইন ট্যাক্স তো আর গেইন ট্যাক্স, আপনি যে ব্যবসাতেই করেন আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাও একটা ব্যবসা, যদি আপনি ব্যবসা হিসাবে নেন। জি, এই ক্ষেত্রে আসলে কোন ধরনের ইন্স্যুরেন্স ব্যবহার করা উচিত, কিংবা এই ক্ষেত্রে আসলে কোনো ইন্স্যুরেন্স সেবা আছে? অফকোর্স প্রপার্টির জন্য তো আপনার ইন্স্যুরেন্স নিতে হবে, রেগুলার ইন্স্যুরেন্সই নিতে হবে। আনলেস আপনি যদি কমার্শিয়াল বিল্ডিং নিয়ে থাকেন বা মিক্স কমার্শিয়াল প্রপার্টি নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটার ইন্স্যুরেন্স ডিফারেন্ট হয়ে থাকে। কি ধরনের কাগজপত্র যদি কেউ কেনে, মানে এই মুহূর্তে হয়তো কেউ কিনবে, পরিকল্পনা করছে, কি ধরনের কাগজপত্র কিংবা কি ধরনের নথিপত্র তিনি আসলে প্রস্তুত করবেন, কি পরামর্শ দিবেন? প্রথমে বেটার হলো একটা কর্পোরেশন সেট আপ করে নেওয়া। অফকোর্স আপনার মানি, আপনার সিজন হতে হবে। সিজন বলতে আপনার টাকাটা আপনার ব্যাংকে থাকতে হবে। আপনি কালকে একটা চেক নিয়ে আসলেন, আজকে একটা চেক নিয়ে আসলেন, হবে না। বাট যদি আপনাদের পার্টনারশিপ থাকে, পার্টনারশিপ থেকে আসে, তখন সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট আদারওয়াইজ নর্মাল যে আমরা গিফট চেক দিয়ে বা ফ্যামিলি মেম্বারের দিয়ে যেটা আমরা করে থাকি, হেল্প করে থাকি, এই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। আপনার টাকাটা আপনার সিজন মানি থাকতে হবে। জি, বাড়তি কোন কোন দিকগুলোতে একটু বাড়তি সচেতন হতে হবে? সচেতন আপনি কোথায় চাচ্ছেন, কি ধরনের প্রপার্টি চাচ্ছেন, প্রপার্টির মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, এটা একটু আপনি হোমওয়ার্কটা করে নেবেন। আপনি যখন যাবেন, যাওয়ার আগে কিন্তু অকশনে বলেন আর যাই বলেন, জিনিসটা কিন্তু আপনার চোখের সামনে দেখবে। আপনি একবার দুইবার আপনার অনলাইনে দেখবেন প্রপার্টির কোনো ঝামেলা আছে কিনা, বা ভায়োলেশন আছে কিনা, বা কোনো বড় ধরনের কোনো ইস্যু আছে কিনা এই প্রপার্টিতে। তো এটা মেক শিওর হয়ে আপনি নেবেন। অফকোর্স আপনি লয়ার নেবেন, লয়ার আপনাকে সেই ব্যাপারে আপনাকে হেল্প করবে। উইদাউট লয়ার আপনি কোনো কাগজে সাইন করবেন না, কারণ অনেকে মিসইউজও হচ্ছে। আপনি টাকা দেওয়ার আগে আপনি মেক শিওর হবেন, এবং লয়ারের মাধ্যমে আপনি যে ধরনের ট্রানজাকশন করবেন লয়ারের মাধ্যমে করবেন। জি, বাসাটা আসলে কিভাবে কিংবা প্রপার্টিটা কিভাবে নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণের মান, আশেপাশে পরিবেশ, সে কোনো রকম কোনো ঝুঁকি আছে কিনা, কিংবা আশেপাশে পরিবেশগত যে উন্নয়ন, সেটির পরিকল্পনা কি, এই বিষয়গুলো আসলে কিভাবে ইনশিওর হওয়া যায়?
এই ধরনের বাড়িতে খুব একটা যে চেক আপ করার সুযোগ থাকে না, বাট বেসিক্যালি আপনি দেখবেন এটা যদি কোনিয়ার বিল্ড সাধারণত 40-45 বছর হলে আপনি বুঝতে পারবেন যে এটা ভেঙে পড়বে না, অ্যাটলিস্ট আরো 40-50 বছর স্ট্রাকচারাল ঠিক আছে। হ্যাঁ, রুফের ইস্যু থাকতে পারে, ভিতরে ইন্টেরিয়র ইস্যু থাকতে পারে, এইগুলো আপনি ধরে নিতে হবে যে আপনার কিছু আপনার খরচ এটাতে থাকবে। যে কোনো বাড়িতেই মনে করেন যখন আপনি নেবেন তখন রেনোভেশনের দরকার, যদি আপনি এটা কিপ করতে চান বা রিসেল করতে চান তখন রেনোভেট করে আপনি এটাকে মার্কেটে ব্যাক করতে পারেন, অথবা আপনার যেভাবে আপনি ভাড়া দিতে চান বা রেজিডুয়াল ইনকামের জন্য সেটা আপনি ইউজ করতে পারেন। প্রপার্টির উপর কোনো ঋণ কিংবা কোনো বন্ধক আছে কিনা এটাও কি লয়ারের মাধ্যমে ভেরিফাই করতে হবে? এটা মাস্ট, এটা ওই লয়ারের কাজই, এটা সে মেক শিওর হবে যে এটার মধ্যে কোনো ধরনের কোনো যাতে আইনি কোনো সমস্যা না থাকে, আইনি কোনো রকম কোনো জটিলতা না থাকে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসিফে চৌধুরী, আপনি কি কি পরামর্শ দিবেন বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য যারা ক্যাশে হচ্ছে প্রপার্টি কিনবেন, তারা কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন বিষয়গুলোতে একটু বাড়তি সচেতন হবেন, আপনার পরামর্শ চাই। প্রথমে বলে নিই, ইটস এ লুক্রেটিভ মানে মানি মেকিং বিজনেস। আপনি যদি বুঝে শুনে আপনি প্রপার্টিটা নেন তাহলে আপনি গেইনারই হবেন। সাধারণত আমাদের সামনে যারা নিয়েছেন সোফার সবাই হ্যাপি এবং মেকিং মানি, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বছরে 2-3টা ট্রানজাকশন করতে পারবেন। যদি আপনার $500,000 হয় আর $1 million হয় তাহলে আপনি বিজনেস করতে পারবেন। এবং অনেকেই আমাদের কমিউনিটির আমরা দেখতে পাচ্ছি যে 2-3-4 জন মিলে একটা গ্রুপ করে ওনারা এটা করতে পারতেছেন। যদি কোনো ধরনের আপনাদের সাহায্য লাগে, আমার নাম আসিফে চৌধুরী, আমার নাম্বার 9117415308। জি, আসিফে চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।